প্রেসিডেন্ট হিসেবে জিয়া ছিলেন অত্যন্ত সৎ। তার বিরুদ্ধে আজ পর্যন্ত ১ টাকার দুর্নীতির প্রমাণ মেলেনি। এমনকি তিনি নিজের ভাইয়ের প্রমোশন পর্যন্ত আটকে দিয়েছিলেন। একবার স্ত্রী খালেদা জিয়ার পক্ষের এক আত্মীয় আসলেন খালেদার বাসায়। এরপর খালেদা জিয়াকে একটি বিষয়ে অনুরোধ করে গেলেন, যেন জিয়াকে বলে কাজটি করিয়ে দেন। এরপর প্রেসিডেন্ট জিয়া বাসায় ফিরে তদবিরের বিষয় শুনে প্রচণ্ড রেগে যান। স্বামীকে কি বিষয়ে অনুরোধ করেছিলেন স্ত্রী খালেদা জিয়া, কেন খালেদা জিয়ার প্রতি সেদিন রেগে যান জিয়াউর রহমান, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। টেকসই উন্নয়ন বিষয়ক কলামিস্ট সুবাইল বিন আলম প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি লেখেন, তারেক রহমানের জন্মদিনে আমি বাংলা আউটলুকে লিখেছিলাম, তারেক রহমান কি জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারবে? এই লেখার পরই আসলে প্রশ্ন আসে, জিয়ার উত্তরসূরি হতে আসলে কি প্রয়োজন? কেন বারবার একই কথা বলি? আচ্ছা, আপনাদের কাছে কিছু প্রশ্ন করি। জার্মানিতে ট্রেনে করে চললে খুব সাধারণ দৃশ্য বই পড়া, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়েও তাদের বই পড়তে দেখেছি। সেই দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি। আমি যতবার বিমানে উঠি দেখার চেষ্টা করি কয়জন বই পড়ছে। বিশ্বাস করেন, সংখ্যাটা কখনো দুজনের বেশি হয় না। বাংলাদেশের কোনো রাজনীতিকের হাতে বই দেখেছেন? আমি অন্তত দেখিনি। এখন আব্বাকে বললাম, জিয়াউর রহমানকে নিয়ে একটা স্মৃতি বলো তো। আব্বা বললেন তিনি সবসময় বই পড়তেন। আমি তাকে যতবার দেখেছি গাড়ির মধ্যেও বই পড়তে পড়তে যেতেন। এখানেই আসলে সব রাজনীতিবিদের সঙ্গে পার্থক্য দৃশ্যমান। জিয়াউর রহমানের নিজের দিকের কয়েকজন আত্মীয় স্বজনকে আমরা চিনি। কে কে রাজনীতিতে আছে বা অবৈধ সুযোগ নিয়েছিল বলে মিডিয়ায় কথা উঠেছে। এরপর লেখক আরও লেখেন, আমি কয়েকজন সিনিয়র মানুষকে জিজ্ঞেস করেছিলাম, সবাই শুধু তার ছোট ভাইয়ের নাম বলতে পারতেন, তাও অন্য কারণে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেই ছোট ভাইয়ের ডাবল প্রমোশনের কথা উঠেছিল, যা জিয়াউর রহমান অত্যন্ত ক্ষুব্ধভাবে বাতিল করে দিয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবের স্মৃতিকথায় একটি ঘটনা বর্ণনা আছে। চায়নার নিয়োগের জন্য সামরিক কূটনীতিক হিসেবে তার থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ইন্টারভিউ নিচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়া। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবের বাড়ি দিনাজপুর শুনে জিয়াউর রহমান একজনের নাম বলে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন তাকে চেনেন? মাহবুব সাহেব বললেন চেনেন না। পরে বের হয়ে সে শোনেন এটা জিয়াউর রহমানের শ্বশুরের নাম ছিল, এবং এই কথা শুনে তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন তার পোস্টিং হবে না, কারণ একজন রিয়ার অ্যাডমিরালকে তিনি চেনেন না। কিন্তু তার পোস্টিং হয়, এবং এই না চেনা ছিল একটা বড় যোগ্যতা। কিন্তু আমরা কি করি? নিজেকে প্রশ্ন করেন তো। একবার তিনি খালেদা জিয়ার সঙ্গে রাগও করেছিলেন তার আত্মীয়রা তদবিরের জন্য আসতেন বলে। আমি নিচে প্রায় সব জেলায় ঘুরেছি। সব জেলার একটা নিজস্ব কালচার আছে, খুব সূক্ষ্ম পার্থক্য। তাদের সঙ্গে কথা না বললে বুঝবেন না, আর এটা সবথেকে ভালো বুঝেছিলেন জিয়াউর রহমান ও মাওলানা ভাসানী। তারা হাঁটতেন, মানুষের কথা শুনতেন, প্রোটোকল ভেঙে মানুষ তার কাছে গিয়ে কথা বলতে পারত। আচ্ছা, এই দেশে কয়জন ডিসি বা এমপি এভাবে হেঁটে হেঁটে নিজের এলাকার সব জায়গায় গেছেন? প্রোটোকলের মধ্য দিয়ে যে রাজশ্রেণী প্রতিষ্ঠিত হয়, তাতে তারা মানুষের কথা শুনবেন কি করে? গাড়িতে চড়ে ঘুরে হাত নাড়িয়ে আর যাই হোক মানুষের কাছে যাওয়া সম্ভব নয়। সমস্যা জানা তো দূরের কথা। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, এই কথা আমরা সবাই বলি, কাজে প্রমাণ দেখাই কতজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জিয়াউর রহমানের সামনেই শিক্ষকেরা তার প্রচণ্ড সমালোচনা করলেন। অন্য কেউ হলে কি হতো? সেই সমালোচকদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এখন বিএনপিরই একজন কাণ্ডারি। এরকম চাটুকার মুক্ত দলই সেই সময়ের বিএনপি ছিল। কিছুদিন আগে ঘুরতে অরুণাপল্লী সাভারে গিয়েছিলাম। ওইখানে জিয়ার আরেকটা গল্প শুনলাম। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওইখানে জমির বুকিং দিয়েছিলেন এবং বাকি টাকা পরিশোধে ৬ মাস সময় নেন। ৬ মাস পর তিনি লোক পাঠিয়ে জানান তার বগুড়ায় একটা জমি বিক্রির কথা হচ্ছিল, পারেননি, তাই তিনি জমিটি আর কিনতে পারছেন না। কমিটি অন্যদের সঙ্গে তার সময় বাড়িয়ে দেয়। সেই ৬ মাস শেষেও তিনি টাকা দিতে ব্যর্থ হন। কমিটির একজন তাকে উপহার দেওয়ার প্রস্তাব তুললে তাকে প্রস্তাব করার সাহস কেউ করেননি। তিনিও নিয়মমতো জরিমানা দিয়ে টাকা ফেরত নেন। আমরা যারা ৮০-৯০ দশকের, তারা অনেকেই বাবার জামা কাপড় অল্টার করে পড়েছে। সবাই হাসাহাসি করত ঢোলা জামা দেখে, কিন্তু এটা এই যুগের কেউ বুঝবে না। তখন নিজেকে অনেক ছোট লাগতো, সত্যি বলছি। কিছুদিন আগে জিয়াউর রহমান মারা যাওয়ার পর তারেক রহমানের একটা ইন্টারভিউ দেখলাম। সেখানে তিনি বলছেন তার পরিধেয় জামা তার বাবার পুরনো জামা কাপড় ফিটিং করে দেওয়া। জিয়ার সাধাসিধে খাবারের কথা তো হুমায়ুন আহমেদ দেয়াল বইয়ে লিখে গেছেন। এক পদের বেশি দিলেই তিনি রাগ করতেন। রাষ্ট্রপতির সঙ্গে খাওয়ার দাওয়াত থাকলেই তার পরিচিত জনেরা হয় খেয়ে যেতেন, না হলে এসে খেতেন।
তেমনি মাসের প্রথম দিনই সহকারী পাঠী দিয়ে রেশনের খাবার নিয়ে আসতেন এবং তাই দিয়ে চলতেন। এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গল্পে এই ব্যক্তি জিয়াকে চেনা যায়। বাংলাদেশের অর্থনীতি জিয়ার পরিকল্পনার ভিত্তিতেই এগিয়েছে। এ নিয়ে লিখতে গেলে আবারও আরেকটা নতুন লেখা শুরু হবে। তাও দুইটা উদাহরণ বলি। তার খাল খনন এবং ফারাক্কা ব্যারেজের কথা আবার উঠবে সামনের বর্ষায়। কত বছর হয়ে গেছে, তার প্রজেক্টের ইম্প্যাক্ট আজও রয়ে গেছে। বাংলাদেশের আসল সমস্যা যে জনসংখ্যা, তিনি সবার আগে চিহ্নিত করে প্রচার শুরু করেন, যা বিগত সরকার শুধু জিয়ার পরিকল্পনা বলে বাস্তবায়ন করেনি। ফলাফল তো এখন আপনারা নিজেরাই দেখছেন। নির্বাচন কমিশন সংস্কারে তরুণদের মনোনয়নের কথা বলা হয়েছে। এই কাজ তিনি তার দল গঠনের সময় করেছিলেন। সব ক্ষেত্রের তরুণ সফল মেধাবীদের নিয়ে যে দল তিনি গড়েছিলেন, সেই সময়ের তরুণরাই আজ দলের মাথা। তারা নিজেরা তরুণ অবস্থায় দল পরিচালনায় অংশ হলেও নিজেরা তরুণদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে পারেননি। ফলাফল বিএনপির যত সমালোচনা শোনা যায়, তার বেশিরভাগই বয়সের ভারে ভারী হওয়া দলের জন্যই। তারা এখন অনেক সময় সময়ের চাহিদা বুঝতে ব্যর্থ ও ধীর সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন সংস্কারের আরেকটা প্রস্তাব, দলের ভেতর দলের সাধারণ কর্মীদের ভোটে সর্বস্তরে নেতা নির্বাচন। এটাও তিনি চালু করেছিলেন, কিন্তু তার দল ধরে রাখতে পারেনি। আজ বিএনপি নিয়ে চাঁদাবাজির যে সমালোচনা শোনা যায়, তা দলে নিবন্ধিত সদস্য থাকলে এবং ভোটের মধ্য দিয়ে কমিটি নির্বাচন হলে অনেকাংশেই কমে যেত। দলের ভেতরের এই সংস্কার দেশের সব সাধারণ মানুষের দাবি। তার সম্পর্কে সবথেকে বড় প্রচারণা, তিনি 4500 আর্মি কর্মকর্তাকে হত্যা করেছেন। এ ব্যাপারে ঘাটতে গিয়ে ডয়েচে ভেলের সূত্র মতে দেখলাম, মাত্র 88 জন আর্মি কর্মকর্তার পরিবার এ নিয়ে আদালতে মামলা করে। কিন্তু বিগত সরকার সামরিক আদালতের রায় কোনো গড়মিল খুঁজে পেলে আমরা অবশ্যই জানতে পারতাম। এই জিনিস তাই শুধু কালিমা দেওয়ার জন্যই বলা হয়ে থাকে। আর ওই সময় 20-এর বেশি কুয়ের চেষ্টা হয়েছে, এটা যে কোনো ইতিহাসবিদই স্বীকার করবেন। আর কে না জানে, ব্যর্থ কুয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু বিচার ছাড়া কাউকে ক্রসফায়ারে মারার ঘটনা তো শোনা যায় না। জিয়াউর রহমান ছিলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে। তারেক রহমানের কথাতেও সেই চাওয়ার সমর্থন এসেছে। তার সাম্প্রতিক কথাবার্তায় সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তিনি আসলে কতটুকু করতে পারবেন সময় দেখা যাবে। কিন্তু যারা নিজেদের জিয়ার সৈনিক বলে দাবি করে, তারা কতটুকু আসলেই সৈনিক, আপনারা পড়ুন, দেখুন। একজন সৈনিক থেকে কোন ক্যারিশমার বলে সফল রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশি একমাত্র অফিসার যার পাকিস্তান বাংলাদেশের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় খেতাব রয়েছে। আরও ছিল বিদেশের অর্ডার অব দ্য নাইল, অর্ডার অব দ্য যুগোস্লাভিস্টার, হিরো অব দ্য রিপাবলিক খেতাব, যা প্রেসিডেন্ট হওয়ার পর পাওয়া। অধ্যাপক ইউনুস ছাড়া এতটা রাষ্ট্রীয় খেতাব বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের নেই। এরকম সাহসী একজনই তো তালপট্টি নিয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। আর একটা নতুন কার্ড গড়ে তোলা লক্ষ্য নয়, কিভাবে শুধু চারিত্রিক শক্তি, দেশপ্রেম, নির্লোভতা দিয়ে একটা দেশকে গড়ে তুলতে পারে, সেই শিক্ষা নেওয়ার জন্য। না হলে কখনোই বুঝবেন না জিয়া শহীদ হওয়ার খবর শুনে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের গড়াগড়ি খাওয়ার দৃশ্য। সবচেয়ে বড় জানাজা, তারা কেউ দলের ছিলেন না, সব দেশের আমজনতা। বেঁচে থাকলে আমরাও হয়তো মালয়েশিয়ার মতো বলতে পারতাম, আমাদেরও একজন জিয়া ছিল। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট জিয়াকে কেমন লাগতো আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।